আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। Thanks to Meta, that is Facebook Authority, and dear viewers, for the sake of the whole nation, please subscribe, like, comment, share my channel and Facebook page. একই শিরামের প্রথম অংশ অর্থাৎ 312 নং এপিসোডটি পোস্ট করেছিলাম। সেই এপিসোডে আমার প্রিয় দর্শক শ্রোতারা এত বিপুলভাবে সাড়া দিয়েছেন যে তা আমার কল্পনারও বাইরে। আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যেহেতু বিনোদনমূলক নয়, রাজনৈতিক উত্তেজক ঘটনাবলী সংক্রান্ত বক্তব্য সম্বলিত নয়, বা দেশ বিদেশের দর্শনীয় স্থান বা অন্য কোনো রকমের চিত্তাকর্ষক ঘটনার বিষয় নয়, সেহেতু ফেসবুক পেজ ও ইউটিউবে কোনো ভিউ হয় না বললেই চলে। উপরন্তু নেটে তা ভাসমান থাকে না বা রাখা হয় না বিধায় প্রিয় দর্শকদের তা নজরে আসে না। কিন্তু এপিসোড 312 প্রশাসক বিচারক দুদকের আয়নাঘর নামক ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে নেটে ভাসিয়ে রাখা তথা ফ্লোটিং এর ফলে কয়েকদিনে তা 1,78,000 দর্শকের কাছে পৌঁছে 781টি লাইক, 111টি শেয়ার হয়। এর পুরো কৃতিত্ব মেটা, দ্যাট ইজ ফেসবুক অথরিটি এবং প্রিয় দর্শক শ্রোতাদের। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এখানে আমার অত্যন্ত প্রিয় জনাব জসিমউদ্দিনের অবদানকেও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। এপিসোড 312 এর লিঙ্ক ও স্ক্রিনশট ডিসক্রিপশন বক্সে দিলাম। আমার বর্তমান এপিসোডগুলোর বক্তব্য পূর্ববর্তী একাধিক এপিসোডের সংক্ষিপ্ত বা খণ্ডিতাংশ, তাই শুধু একটি এপিসোড দেখে আমার বক্তব্যের পুরো মর্মার্থ আপনারা নাও বুঝতে পারেন। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, দেশের আপামর জনগণের স্বার্থে জনগণ যাতে অবহিত হয়ে একতাবদ্ধ হতে পারে এবং এসব অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই লক্ষ্যে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। এপিসোডগুলো লাইক, কমেন্ট, শেয়ার করুন। এপিসোড 312 প্রশাসক বিচারক দুদকের আয়নাঘর প্রথম অংশের লিঙ্ক যেমন সংযুক্ত করা হলো, সাথে রেডি রেফারেন্স হিসাবে এর সারমর্ম এখানে আবার বলা হলো। রাজনৈতিক চাঁদাবাজ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে চাঁদা উত্তোলনকারীদের ক্যাশিয়ার থাকে। সেই ক্যাশিয়ারদের প্রতিজন কয়েক শত বা কয়েক হাজার ভিকটিমের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে। সেই চাঁদার টাকা সুবিধাভোগী কয়েকজনের কাছে বিলি করে। অনুরূপভাবে বহু প্রশাসক, বহু দুদক কর্মকর্তা ও নিম্ন আদালতেরও বহু বিচারকের কোথাও কোথাও ক্যাশিয়ার আছে, এটা আমি নিশ্চিত। ক্যাশিয়ারদের প্রস্তাব মতে ঘুষ না দিলে এরা থাইল্যান্ডের জঙ্গলে, লিবিয়ার মরুভূমিতে কথিত আয়নাঘরে আটক ভিকটিমদের ন্যায় বিচার প্রার্থীর জীবন শেষ করে দেয়। এর মধ্যে দুদকের ক্যাশিয়াররা সবচেয়ে বেশি বিপজ্জনক। ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করাটাকে তারা প্রেস্টিজ ইস্যু মনে করে। তারা তখন দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অন্যায়ভাবে প্রভাবিত করে, এমনকি সংশ্লিষ্ট কোর্টের বিচারককে, স্টাফকে, আইনজীবীকে ভীত ও প্রভাবিত করে। প্রশাসনের লোকেরা যদি মনে করে যে যেখান থেকে কোনো ঘুষ খেলে অথবা না খেলেও বিতর্ক বা বদনাম হতে পারে, তখন তারা সেখানে কোনো কাজ করা বন্ধ করে দেয়। এই কাজ দেশের ও জনগণের জন্য যত উপকারী হোক না কেন, এতেও জনগণের বিশাল ক্ষতি ও হয়রানি হয়। এইভাবে কাজ না করার জন্য তাদের কোনো জবাবদিহি করতে হয় না। দুদকের আয়নাঘরের কুশীলবদের আইনে ইন্ডেমনিটি দেওয়া আছে। ফলে টার্গেটকৃত ভিকটিমের কাছে ঘুষ না পেলে মিথ্যা বা সাজানো মামলা বা বানোয়াট চার্জশিট দেয়। মামলা চার্জশিট যত জঘন্য, মিথ্যা, সাজানো বা বানোয়াটাই হোক না কেন, তাদের কোনো জবাবদিহি নাই বা শাস্তি নেই।
আদালতের কুশলীয়রা ঘুষ না পেলে মামলা যত মিথ্যাই হোক না কেন বছরের পর বছর মামলা বিলম্বিত করে এবং এক পর্যায়ে ভিকটিমের বিরুদ্ধে রায় দেয়। এখানেও তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া আছে। মামলায় যত মিথ্যাভাবেই রায় দেওয়া হোক না কেন ভিকটিম আপিল করতে পারবে, কিন্তু বিচারক বা সংশ্লিষ্টদেরকে কোনো প্রকার জবাবদিহি করতে হয় না। এখন আমি মূল পর্বে আসি। একই স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও প্রশাসক, বিচারক, দুদকের সিংহভাগ ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কি অবর্ণনীয় হয়রানি করে তার লাখ লাখ এমনকি কোটি কোটি সংখ্যক বাস্তব ঘটনা আছে এবং এখনও প্রতিনিয়ত ঘটছে। এটা আমার বলার দরকার নেই, এটা আপনারা ভালো করেই জানেন। কিন্তু এসবের কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিকার নাই। আমার দ্বারা সংগৃহীত ও রক্ষিত হাজার হাজার তথ্য ছাড়াও সর্বশেষ দুইটি ঘটনাই যথেষ্ট যে প্রশাসক, বিচারক, দুদক কত তুচ্ছভাবে লাখ লাখ মানুষকে চরম হয়রানি করে, আর্থিক ক্ষতি করে ও মানসিক নির্যাতন করতে পারে। কেস স্টাডি 1, পুরান ঢাকা। পুরান ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, শ্যামপুর, কোতোয়ালি ও এর আশপাশ থানাধীন এলাকাসমূহের প্রায় 30 লক্ষাধিক মানুষ ঘরবাড়ি, জমি ও পৈতৃক সম্পত্তির নামজারি করতে পারছেন না, অথচ তাদের এসএ, সিএস, আরএস ও সর্বশেষ বিএস বা সিটি জরিপে পর্চায় তাদের নিজের অথবা বাবা দাদার নামে রেকর্ড রয়েছে। সরকার খাজনা না নেওয়ায় বিগত 13 বছর ধরে তারা ভোগান্তির মধ্যে রয়েছেন। পত্রিকার খবরে জানা যায় যে ভূমি মন্ত্রণালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী 2011 সালে 70-80 বছর পর সাবেক শহর ঢাকা হালে সূত্রাপুর মৌজার 548 নং তৌজির 30 লক্ষাধিক মানুষের নিজ নিজ বাড়িঘর, জমি ও সম্পত্তিকে অবৈধভাবে খাসমহাল ও নিজের লিজের নামে মিথ্যা ঘোষণার মাধ্যমে নামজারি ও খাজনা বন্ধ করে রেখেছে। ফলে পুরান ঢাকার মানুষ তাদের বাড়ি ও জমি এবং পৈতৃক সম্পত্তি সমূহের নামজারি করতে পারছেন না, খাজনাও জমা দিতে পারছেন না, জমি হস্তান্তর, ক্রয় বিক্রয়ও রেজিস্ট্রি করতে পারছেন না। এমনকি পিতামাতার মৃত্যুর পর ওয়ারিশেরা বাড়িঘরের ভাগাভাগি বা বন্টনামা হেবা রেজিস্ট্রিও করতে পারছেন না। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক কর্তৃক প্ল্যান পাসও হচ্ছে না, নিজ জমিতে ভবন নির্মাণ করতে পারছেন না এবং ব্যাংক থেকে ঋণও নেওয়া যায় না। কমন সেন্স ছাড়াও উচ্চ আদালতের বহু নির্দেশ পাওয়া যাবে যেখানে বলা আছে 1940 সালে শেষ হওয়া ক্যাডাস্ট্রাল সার্ভে বা সংক্ষেপে সিএস খতিয়ান মোতাবেক ধারাবাহিকভাবে ওয়ারিশ সূত্রে মালিক, ক্রয় বিক্রয়, হেবা, ওয়াকফ ইত্যাদির রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমি হস্তান্তরের দলিল, এসএ, আরএস, বিএস পর্চা বা খতিয়ান মোতাবেক জমির মালিকানা নির্ধারিত হবে। ভূমি মন্ত্রণালয়ের 2011 সালের পরিপত্র মোতাবেক যদি পুরান ঢাকার সংশ্লিষ্ট ভূমিগুলো খাস হয়ে থাকে তাহলে মাঝখানে 70 বছর প্রশাসন কি করেছে, যেখানে ইতিমধ্যে হাজার হাজার বার ক্রয় বিক্রয় হয়েছে, হাজার হাজার মাল্টি স্টোরিড বা হাই রাইজ বিল্ডিং হয়েছে। বিএস খতিয়ান যদি খাস হয়েই থাকে, সিএস খতিয়ানে যদি খাস হয়েই থাকে তাহলে এসএ, আরএস, বিএস পর্চা বা খতিয়ানে ব্যক্তি মালিকানা হলো কিভাবে? এর সব কিছুই প্রশাসন তৈরি করেছে, নিয়ন্ত্রণ করেছে। প্রশাসনের এরূপ তুগলকি কাণ্ড বা মগের মূল্যক টাইপের কাজ সারা বাংলাদেশে ইতিমধ্যে কোটি কোটি সংখ্যক ঘটেছে ও ঘটছে। আমি ইতিপূর্বে ইস্টার্ন হাউজিং আফতাবনগরে সংঘটিত প্রশাসনের তুগলকি কাণ্ড, মগের মূল্যক টাইপের কাণ্ড সংক্রান্ত আরও কয়েকটি এপিসোড কয়েক মাস পূর্বেই পোস্ট করেছি। তার একটি লিঙ্ক ও কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে যুক্ত করলাম। এপিসোড 257 1995 সালে শুরু করে প্রায় 2010 সালের মধ্যেই উভয় বনশ্রী ও আফতাবনগরে
ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষ 42 একর খাস তথা সরকারি জমি বিক্রি করে ফেলেছে। জেলা প্রশাসন, রাজুক, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহ কী করেছে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিলাম, অনুগ্রহপূর্বক দেখুন। কেস স্টাডি 2, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি বা সিডিএতে বরখাস্ত আতঙ্ক। পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে দেখা যায় যে দুদক চট্টগ্রাম সিডিএ এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে 25টি মামলা করে 2012 সালে আদালতে চার্জশিট দেয়। কর্মকর্তারা জামিন নিয়ে যথারীতি 12 বছর যাবৎ চাকুরি করছে। 2024 নভেম্বরে পূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে একজনকে সাময়িক বরখাস্ত করে। চার্জশিটের পর এসব মামলা নিষ্পত্তি খুবই সহজ। আইনে মামলা নিষ্পত্তি 60 দিনে বলা আছে। উচ্চ আদালতের স্থগিতাদেশ না থাকলে তা 6 দিন বা 6 সপ্তাহে নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু দুদক, বিচারক, মন্ত্রণালয়ের প্রশাসক অজ্ঞাত কারণে 16,000 দিনেও নিষ্পত্তি করে না। তার কারণ যারা অপরাধী তাদের কাছ থেকেও এরা টাকা খায়, যারা নিরপরাধ তাদের কাছ থেকে টাকা না পেয়ে আসামি করে ও মামলা নিষ্পত্তি বিলম্বিত করে। ফলে নিরপরাধদের জন্য দুদক, বিচারক এবং প্রশাসক আয়নাঘর হয়ে যায়। নিরপরাধ নির্দোষদের জন্য প্রতিটি মামলায় এক একটি আয়নাঘর। সারা বাংলাদেশে প্রশাসক, বিচারক, দুদকের এইরূপ কোটি কোটি আয়নাঘর আছে। আমি আবারও বলছি যে প্রতিটি মামলা, প্রতিটি ঘটনায় ভিকটিমের জন্য এক একটি আয়নাঘর। নিরপরাধ বা নির্দোষদের জন্য প্রতিটি মামলায় এক একটি আয়নাঘর। সারা বাংলাদেশে প্রশাসক, বিচারক, দুদকের এইরূপ কোটি কোটি সংখ্যক আয়নাঘরের অত্যাচার, নির্যাতন এখনও চলমান আছে।